মেঘ বৃষ্টির দাপট ঠিকমতো মাঠেই গড়ায়নি ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। বোলিং কোচের আশপাশে ঘুরঘুর করেই কাটে পেসার ইবাদতের দিন। আবারও নিউজিল্যান্ড সফর হতে যাচ্ছে সাকিববিহীন। নিরাপত্তা কড়াকড়ি ঢাকা টেস্টের ম্যাচ শুরুর আগে মাঠে ঢুকতে পারেনি ভক্তরা। স্পিনার নাঈম হাসানকে নিয়ে আসলে কি চলছে, মশকরা? এসব নিয়েই আজকের 5-4-15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। প্রথম দিন যেমন তেমন। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রায় পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। দুপুর 1টার দিকে খেলা শুরু হওয়ার পর বল মাঠে গড়িয়েছে মাত্র আধা ঘন্টা। দিন শেষে পাকিস্তানের রান 188, 2 উইকেটে। প্রথম দিনে 36 রানে নট আউট থাকা আজহার আলী তুলে নিয়েছেন ক্যারিয়ারের 34তম 50। আগের দিন 60 রানে অপরাজিত থাকা বাবর আজমের রান 71। 6 ওভার 2 বল হাত ঘুরিয়েও উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ, যার দায় পেসারদের। বৃষ্টিতে ভিজেও ঢাকা টেস্ট দেখতে এসে অনেকটাই হতাশ হয়েছেন ভক্তরা। নিরাপত্তা কড়াকড়ির কারণে টিকিট কাটা ভক্তদের খেলা শুরুর আগে মাঠে ঢুকতে দেয়া হয়নি, ফলে রাস্তায় দাঁড়িয়েই ভিজতে হয়েছে তাদের। নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা বলছেন, নিজেদের সিদ্ধান্তেই দর্শককে ঢুকতে দেননি তারা। আক্ষেপের কথা অলরাউন্ডারকে বলেছেন দর্শকরা, শুনেছেন মানুষ প্রত্যয়। ম্যাচ শুরুর সময় তখন পেরিয়ে গেছে, মিরপুরে চলছে বৃষ্টি। ক্রিকেটার কিংবা নিরাপত্তা কর্মী সবার অগাধ অবসর। ওই সময়েরই ঘটনা। খেলা শুরুর ঘন্টাখানেক পেরুলেও মিরপুরের গ্যালারি ছিল দর্শক শূন্য। শূন্য মানে শূন্য, একজন সমর্থকও দেখা যায়নি কোনো গ্যালারিতে। বাইরে দেখা গেল ভিন্ন চিত্র। মাঠে ঢোকার জন্য গেটের বাইরে দর্শকদের লাইন। তাদের সঙ্গে টিকিট থাকলেও ভেতরে ঢোকার বদলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। কি কারণে সেটাও দর্শকরাই বললেন। ওরা বলতেছে যে ম্যাচ শুরু হইলে নাকি হচ্ছে গিয়ে আমাদেরকে যেতে দিবে, এখনও ম্যাচ শুরু হয় না নাকি, এই জন্য আর কি যেতে দিচ্ছে না। আমি সকাল 8:30টার সময় আসছি পটুয়াখালী থেকে খেলা দেখার জন্য, কিন্তু এরা ঢুকতে দিতেছে না। বলছে যে খেলা শুরু হলে নাকি ঢুকতে দিবে। দর্শকদের প্রশ্নগুলি নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীকে জিজ্ঞেস করেছিল অলরাউন্ডার। উত্তর শুনুন, বাকিটা নিজেরাই যাচাই করুন। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমাদের যে নির্দেশনা দিয়েছে সেটার উপর আমরা কাজ করতেছি। বিসিবি থেকে না, আমাদের কর্তৃপক্ষ, আমরা যারা দায়িত্বে আছি তাদের থেকে আপনার নির্দেশনা আছে। বৃষ্টির মধ্যে আপনার খেলাই তো শুরু হয় নাই। এখন খেলা শুরু না হলে তো আপনার দর্শক ঢুকে কোনো লাভ নাই, ভিতরে যাও তো আপনার ভিজবে, তাই না? বাংলাদেশ ক্রিকেটের ফ্যান বেজি হয়তো দুনিয়ার সবচেয়ে অভাগা। দলের পারফরমেন্সের ঠিক নাই, বেশিরভাগ সময় ঘরে ফিরতে হয়েছে অপ্রাপ্তি আর হতাশা নিয়ে। সাথে যোগ হয়েছে নতুন উপদ্রব। টাকা দিয়ে টিকিট কিনে খেলা দেখতে এলেও পড়তে হচ্ছে ভোগান্তিতে, নিয়মের গ্যারাকলে। যে দর্শকরাই খেলার প্রাণ, তারাই যেন সবচেয়ে উপেক্ষিত, ভাগ্য বিড়ম্বিত। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। আরও একটি টেস্ট সিরিজ না খেলার আবেদন করেছেন সাকিব আল হাসান। জানা গেছে সাকিবের চাওয়াই হয়তো মেনে নেবে ক্রিকেট বোর্ড। আস্তে আস্তে একটা ব্যাপার এখন স্পষ্ট, টেস্ট ক্রিকেট থেকে একটু একটু করে দূরে যাচ্ছেন সাকিব। আর বিসিবির প্রতিও ইঙ্গিত, সাকিবের বিকল্প জোরে সোরে খোঁজার সময় হয়েছে। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। অফিশিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত দেখি কি কারণ তো একটা দিবে, একটা কারণ তো দিতে হবে। বোর্ড সভাপতির বক্তব্যের ঘণ্টাখানেক পর সাকিবকে দলে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছিল বিসিবি। তারপর পরই সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে ছুটিও পাচ্ছেন। 2019-এর নিউজিল্যান্ড সফরেও ছিলেন না, এমনকি চলতি বছরের শুরুতেই ব্ল্যাক ক্যাপদের দেশে ওয়ানডে আর টি-20 সিরিজেও খেলেননি সাকিব। তাই সাকিব ছুটির আবেদন করার পরপরই শুরু হয়েছে আলোচনা সমালোচনা, সাথে অনেকগুলো প্রশ্ন। সাকিব আল হাসান যে টেস্ট খেলতে চাচ্ছেন না বা বেছে বেছে টেস্ট খেলছেন, এই ঘটনা গেল 4 বছর। হাথুরুর সময় থেকে ডমিঙ্গোর আমল, প্রায় 50 মাসে টেস্ট খেলেছেন 8টা। শেষ 3 বছরের সাদা পোশাকে মোটে 4 ম্যাচেই সাকিবকে পেয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই টেস্টে সাকিবের বিকল্প খোঁজার সময় হয়েছে, কিন্তু ভালো বিকল্প বহুদূর। কাছাকাছি বিকল্প না থাকাতেই সাকিব না খেললে সমালোচনা হয়, তর্ক চলে, কিন্তু বাস্তবতা মানতে হবে। ধারণা করা যায় বয়স বাড়ার কারণেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছেন সাকিব, যা দুনিয়ার সেরা ক্রিকেটাররা সবাই করেছেন। আগামীতেও এই ধারা চলবে। কয় বছর খেলবেন, কোন ফরম্যাটে কতটা সময় দেবেন, নিজের শরীর এবং মন কিভাবে চাঙ্গা রাখবেন, এগুলো নিয়ে সাকিবকে ভাবতেই হচ্ছে। কেননা বয়স প্রায় 35 হতে চলল। তারই প্রকাশ হয়তো টেস্টকে কম প্রাধান্য দেওয়া। পরিবারের দিকটাও এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ। সাকিব বিয়ে করেছেন 9 বছর, এখন 3 সন্তানের বাবা। তার পরিবারও আছে 1000 মাইল দূরের আমেরিকায়। তার উপর সাম্প্রতিক সময়ে বায়ুবাবলের কারণে লম্বা সময় ক্রিকেটারদের থাকতে হয় পরিবার থেকে দূরে, যা তৈরি করে মানসিক চাপ। কিছু ক্ষেত্রে অবসাদে ভোগাও ব্যতিক্রম নয়। তাই যৌক্তিকভাবেই পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন সাকিব। সেজন্য ছুটি চাওয়া বা একটা সিরিজ তিনি নাই খেলতে চাইতে পারেন।
এর মধ্যে একটা হাস্যকর আলোচনাও আছে। সমালোচকদের একটা অংশ বলছেন নিউজিল্যান্ড বলেই নাকি সফরে যাবেন না সাকিব কঠিন কন্ডিশনের কারণে। যদিও নিউজিল্যান্ডে অলরাউন্ডারের পরিসংখ্যান অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। সাদা পোশাকে কিউইদের দেশে সাকিবের ব্যাটিং গড় 70-এর ওপর। ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিও নিউজিল্যান্ডে। সাকিব আল হাসান টেস্ট খেলছেন 14 বছর, 58 ম্যাচে 40-এর মতো গড়ে প্রায় 4000 রান, উইকেট 215। কিন্তু সাকিব যে আজীবন সার্ভিস দেবেন না কিংবা তার বদলি যে তৈরি করতে হবে সেই সত্যটা জেনে মেনেও যথেষ্ট উদ্যোগী হয়নি বিসিবি, বা সাকিবের বিকল্প তৈরি করতে পারেনি। যে কারণে একটা সিরিজেই সাকিব না থাকলে দলের উপর চাপ পড়ে, বিসিবি শঙ্কায় পড়ে। অথচ পরবর্তী সাকিব যাদের তৈরি করার কথা তারাই যে সেটা পারেনি সেই আলোচনা বারবারই থেমে যায়। কারণ উত্তর না থাকলে প্রশ্ন করে লাভ কি? ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো আকাশের চ্যানেল এলোমেলো হয় না। আকাশের চ্যানেল নম্বর পুরোপুরি ফিক্সড অ্যান্ড অর্গানাইজ। তাহলে কবে নিচ্ছেন আকাশ? বোলিং কোচ ওটিস গিবসনের আশীর্বাদে জাতীয় দলে টিকে আছেন ইবাদত হোসেন। এই কথা ক্রিকেট পাড়ায় প্রায় সবারই মুখে মুখে। এমনকি প্র্যাকটিস সেশনেও কারণে অকারণে ওটিস গিবসনের আশপাশে ঘুরঘুর করেন। দেখে মনে হয় পারফর্ম করার বদলে কোচকে খুশি করাতেই বেশি মনোযোগী ইবাদত। প্র্যাকটিস সেশনে কোচকে ঘিরে ইবাদতের কর্মকাণ্ড খেয়াল করেছেন আফনান পিয়াল। ধরুন একজন ক্রিকেটার যিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি ফাস্ট বোলার, যার এক ডিপার্টমেন্টে গড় 80-র বেশি, তাকে হয়তো আপনি মনে করতে পারেন ডন ব্র্যাডম্যানের পর পৃথিবীর সেরা ব্যাটসম্যান। আবার তার অন্য ডিপার্টমেন্টের গড় 0.50। তাকে আপনার সিডনি বার্নস, কোর্টনি ওয়াল্ডস কিংবা গ্লেন ম্যাকগ্রাথ থেকেও প্রতাপশালী ফাস্ট বোলার মনে হতে পারে। তবে যখন শুনবেন তিনি মূলত একজন ফাস্ট বোলার আর 80-র গড়টা তার বোলিং গড় আর অন্যটা তার ব্যাটিং গড়, নিজের কানকেও অবিশ্বাস করতে পারেন। আর সেই ক্রিকেটার বাংলাদেশের ফাস্ট বোলার ইবাদত হোসেন চৌধুরী। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নিজের কাজ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন। এই ক্যারিবিয়ানের গুড বুকে তালিকার উপরের দিকেই থাকবেন ইবাদত। গুঞ্জন আছে কোচের বিশেষ পছন্দের হওয়ায় বারবার এই ডানহাতি দলে টিকে যান। এই ছবিগুলো হতে পারে এমন গুঞ্জনের সপক্ষে যৌক্তিক প্রমাণ। ফাস্ট বোলাররা বোলিং কোচের আশেপাশে থাকবেন, এটা স্বাভাবিক ঘটনা। তবে ব্যাটিং নামার আগে, প্যাড আপ করার আগে পরে বোলিং কোচের সঙ্গে তার কী কাজ, এমন প্রশ্নের উত্তর একমাত্র তাদের কাছেই আছে। বিশ্লেষকরা বলছেন কোচের পছন্দ থাকতেই পারে, তবে ঠিক মানুষকে তারা পছন্দ করছেন কিনা সেটাও বেশ চিন্তার ব্যাপার। একটা কোচের ফেভারিট প্লেয়ার থাকাটা খুবই স্বাভাবিক, এটা থাকতেই পারে। একজন ফাস্ট বোলার হয়তো তার পেস দেখে ওটিস গিবসনের ভালো লেগেছে, কিন্তু যদি ফেভারিট হয়ে থাকে এবং এই জন্যই পিক করা থাকে সেটা তো ঠিক হবে না। হয়তো ওটিস গিবসনকে এক্সপ্লেন করতে পারে যে তারা কেন ইবাদতকে বারে বারে পিক করে। ইনফ্যাক্ট এটা একটা খুব বড় প্রশ্ন যে এই টেস্টে খালেদি বা কেন খেললো, কিংবা গত টেস্টের থেকে আবু জায়েদ রাহি কেন ড্রপ করলো। তো এই ধরনের প্রশ্নের উত্তর আমরা এখনো পাচ্ছি না। তো এই জিনিসটা একটু আমার কাছে মনে এক্সপ্লেন করার সময় এসে গেছে যে হ্যাঁ, ইউর রাইট, ইবাদতকে খেলানোর এক্সপ্লেনেশন দরকার এখন। 10 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে উইকেট মোটে 10টা। জোরে বল করতে পারার যে সামর্থ্য আর সম্ভাবনার কথা শুনে দলে নেওয়া, 10 ম্যাচ শেষে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। 2019-এর ডেবুর পর থেকে অ্যাভারেজ খুব একটা নামে না। অ্যাভারেজ না নামার কারণ হচ্ছে উইকেট পায় না। তো একজন ফাস্ট বোলার যদি উইকেটই না পায়, অবশ্যই তাকে নিয়ে প্রশ্ন তো আসার কথা। এবং আমারও মাথায় অনেক সময় প্রশ্নটা আসে যে ইবাদত আসলে এই লেভেলে কী কারণে খেলছে এখনও। বাংলাদেশ কিংবা উপমহাদেশ কোথাও পেস সহায়ক কন্ডিশন পাওয়া কষ্টকর, কিন্তু ঢাকা টেস্টের আবহাওয়াকে অনেকেই তুলনা করেছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে। এমন কন্ডিশনেও ইবাদত নির্বিষ। এমনকি দ্বিতীয় দিনে 3 ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন 20 রান। সঙ্গে তার বোলিং মেধা নিয়েও প্রশ্ন উঠতে পারে। দিনের দ্বিতীয় ওভার ইবাদতের দিনের প্রথম। ওভারের শেষ 2 বলের জন্যই ডানহাতি আনলেন শর্ট লেগ ফিল্ডার, কিন্তু বল করলেন অফ স্টাম্পের বাইরে। পরের ওভারে করলেন সাদামাটা দুটো শর্ট বল, যে বল দুটোর ঠিকানা বাউন্ডারি। অর্থাৎ পরিকল্পনা করে তার বাস্তবায়নে একেবারে অসহায় ইবাদত হোসেন চৌধুরী। আফনান পিয়াল, অলরাউন্ডার। পারফর্ম করেও কেন বারবারই উপেক্ষিত স্পিনার নাইম হাসান? দলে ডেকে বেঞ্চে রেখে নাইমকে বাদ দেয়াই যেন একমাত্র ঘটনা। অথচ সবশেষ যে টেস্ট মিরাজ নাইম একসাথে খেলেছেন সেখানেও নাইমই ভালো করেছেন। কি কারণে গড়পড়তা পারফর্ম করেও মিরাজই আলটিমেট চয়েস, আর নাইমকে নিয়ে কেনই বা ছেলে খেলা? সঠিক উত্তরও মিলছে না। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। নাইম হাসান 2018 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলছিলেন নিউজিল্যান্ডে। বিশ্বকাপ চলাকালীন সময়ে নাইমকে দেশে ডেকে আনা হয়েছিল।
ওই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ছিলেন আর ডেবিউ হয় 2018 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু 3 বছর পর বাংলাদেশের আরেকটা নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাইম হাসান। নাইম 3 বছরে টেস্ট ম্যাচ খেলেছেন মাত্র 60টা, যার মধ্যে একটাই নেমেছিলেন কনকাশন বদলি হিসেবে, তাই বল করারও সুযোগ পাননি। মূলত 6 ম্যাচে বল করে চট্টগ্রামের এই স্পিনার নিয়েছেন 25 উইকেট, যেখানে তার গড় 26 এবং স্ট্রাইক রেট 52। মিরাজের ডেবিউ হয়েছে নাইমের বছর দুয়েক আগে, আর এই সময় মিরাজ নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। 28 ম্যাচে 115 উইকেট পাওয়া মিরাজের জাতীয় দলের প্রথম পছন্দের অফ স্পিনার হওয়াতে দোষেরও কিছু নাই। কিন্তু নাইম হাসান মিরাজকে চ্যালেঞ্জ জানানোর মতো পারফর্ম করলে কিংবা মিরাজের খারাপ ফর্মের সময়ও নাইমকে বিবেচনায় না আনা কতটা যুক্তিযুক্ত সেটা প্রশ্ন তুলবেই। নাইম হাসান দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও এই অফ স্পিনার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। চট্টগ্রাম বিভাগের হয়ে 5 ম্যাচে নাইম পেয়েছিলেন 32 উইকেট। চট্টগ্রামকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে আনতে নাইমেরই বড় ভূমিকা ছিল। সব মিলিয়ে 33 ফার্স্ট ক্লাস ম্যাচে নাইমের উইকেট 147টা। অন্যদিকে 50 ম্যাচে মিরাজের উইকেট 214টা। কিন্তু গড় আর স্ট্রাইক রেটে মিরাজের চেয়ে এগিয়ে আছেন নাইম হাসান। নাইম তার ক্যারিয়ারের 6 ম্যাচের সবগুলোই দেশের মাটিতে খেলেছেন, কিন্তু চলতি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নাইমের সে সুযোগটাও হয়নি। 2 ম্যাচের 2টাতেই একমাত্র অফ স্পিনার হিসেবে খেলেছেন মিরাজ, কিন্তু আস্থার প্রতিদান অবশ্য দিতে পারেননি এই অফ স্পিনার। চট্টগ্রাম টেস্টে 48 ওভার বল করে মিরাজ নিতে পেরেছেন মাত্র 2টা উইকেট। ঢাকা টেস্টেও 3 স্পিনারের মধ্যে সবচেয়ে সাদামাটা লেগেছে মিরাজের বোলিং। অফ স্পিনারদের বল ডানহাতিদের খেলার জন্য এমনিতেই কিছুটা সহজ হয়ে যায়। বড় বড় টার্ন না পেলে অফিরা ব্যাটারদের বিপদে ফেলতে পারেন না। সেক্ষেত্রেও মিরাজের চেয়ে গড় টার্ন নাইম হাসানেরই বেশি, আর হাইট বেশি হয় নাইম হাসান তুলনামূলক বাউন্সও বেশি পান, যেটা আরও বেশি কাজে লাগার কথা বিদেশি কন্ডিশনে। অথচ এশিয়ার বাইরে কোনো টেস্ট স্কোয়াডেই রাখা হয় না নাইম হাসানকে। 3 বছরের ক্যারিয়ারে দেশের বাইরে বল করারই সুযোগ পাননি নাইম। নাইমের চেয়ে মিরাজের ব্যাটিং সক্ষমতা কিছুটা বেশি, কিন্তু ব্যাটিংয়ের কথা চিন্তা করে বোলিংয়ে কম্প্রোমাইজ করা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন উচ্চারিত হওয়াও স্বাভাবিক। আর মিরাজের ব্যাটিংকে এগিয়ে রাখলে তাকে আরও উপরে ব্যাটিং করিয়ে অলরাউন্ডার হিসেবে কেন খেলানো হচ্ছে না সে প্রশ্নেরও উত্তর অজানা। তবে শুধু বোলিং বিবেচনায় থাকলে নাইম হাসানের যে স্কোয়াডে একটা জায়গা প্রাপ্য সেটা বলাই যায়। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।